তো বিসমিল্লাহির রহমানির রহিম কি আমরা পিআরবি পিআরবি 72 থেকে আজকে আমাদের পড়া শুরু হবে ইনশাআল্লাহ। পিআরবি 72-এ আমরা পড়ছিলাম যে বাংলাদেশ ক্রিমিনাল গ্যাজেটের 11টি অংশ। এরপরে 75 ঊর্ধ্বতন অফিসারদের গোপন প্রতিবেদন। প্রতি বছর জানুয়ারি মাসে ঊর্ধ্বতন অফিসারদের বিপি ফরম নং 1-এ, অর্থাৎ সারা বছর তারা তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ ভালো মন্দ একটা গোপন প্রতিবেদন সিনিয়র অফিসারের নিকট দেওয়া লাগে। আর এটা ঊর্ধ্বতন অফিসার কারা, এটা তো আমরা আগে পড়ে আসছি। এএসপি থেকে উপরস্থ যারা আছে তারা হচ্ছে ঊর্ধ্বতন অফিসার। তাই ঊর্ধ্বতন অফিসারদেরও একটা গোপন প্রতিবেদন তার সিনিয়র অফিসারের নিকট পেশ করা লাগে বিপি ফরম নং 1-এ। প্রতি বছর জানুয়ারি মাসে এটা পেশ করতে হয়। আর অধস্তন অফিসারদেরও একটা গোপন প্রতিবেদন প্রতি বছর জানুয়ারি মাসে সিনিয়র অফিসারের নিকট পেশ করতে হয়। এটা হচ্ছে বিপি ফরম নং 2-এ। তাহলে ঊর্ধ্বতন যেমন এএসপি, এডিশনাল এসপি তারা পেশ করে এসপির নিকট, আবার এসপি পেশ করে ডিআইজির নিকট, এইভাবে যেতে থাকে। আর অধস্তন যারা ইন্সপেক্টর থেকে নিচের র্যাঙ্ক, এরা হচ্ছে অধস্তন। আর অধস্তনদের গোপন প্রতিবেদন পেশ করতে হয় এসপির নিকট। ঠিক আছে, এটা খুব সহজ জিনিস। তাহলে 75-এ হচ্ছে ঊর্ধ্বতন অফিসারদের গোপন প্রতিবেদন বা সিসি রুল, আর 76-এ হচ্ছে অধস্তন অফিসারদের গোপন প্রতিবেদন বা সিসি রুল। আচ্ছা, এখন এই যদি গোপন প্রতিবেদন হারায়া যায় তাহলে কি করতে হবে? এইটা বলছে যদি কারো কোনো কারণে গোপন প্রতিবেদন হারায়া যায়, বিভিন্ন কারণে হারাইতে পারে, অফিস ম্যানেজমেন্ট বা বিভিন্ন কারণে হারাইতে যেতে পারে। যদি কোনো কারণে এই গোপন প্রতিবেদন হারায়া যায় তাহলে করণীয় কি? এটা কিন্তু রিটেনের জন্য প্রশ্ন আসতে পারে যে গোপন প্রতিবেদন হারায়া গেলে করণীয় কি বা কি কাজ করতে হবে যদি গোপন প্রতিবেদন হারায়া যায়। এটার মানে বর্ণনা দেওয়া হয়েছে ৭৮ বিধিতে, যে গোপন প্রতিবেদন হারায়া গেলে বিষয়টি সিনিয়র অফিসারের নিকট অবগত করতে হবে এবং এটা তদন্ত করে দেখতে হবে যে সত্যতা যাচাই করতে হবে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আপনার 10 বছর যে সমস্ত অফিসারদের অধীনে চাকরি করছেন তাদের মতামত নিতে হবে। এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে যে গোপন প্রতিবেদন হারায় গেলে কত বছর চাকরি করেছেন এমন অফিসারের নিকট মতামত দিতে হবে। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এখন যে জানে সে তো 10 বছরে টিক দিবে, আর যে না জানে আন্তাজে টিক দিবে, হইলে হবে না হলে নাই। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো আমি পিডিএফটা দিয়ে দিব, সুন্দরভাবে পড়বেন। তাইলে আপনার এমসিকিউ রিটেন সব একসাথে হয়ে যাবে। এগুলি এমসিকিউর জন্য আমরা আলাদা পড়াবো, আবার রিটেনের জন্য আবার আলাদা ক্লাস দিব। তবু আমরা এখন যে বিধি বা আপনার ধারাগুলি পড়তেছি, এটা একদম সুন্দরভাবে সূচিগুলো আমরা মুখস্থ করে ফেলবো, আগে হবে আমাদের কাজ এটা। তাহলে আমরা কি পড়লাম? 75 হচ্ছে ঊর্ধ্বতন অফিসারদের গোপন প্রতিবেদন, 76 হচ্ছে অধস্তন অফিসারদের গোপন প্রতিবেদন, 78 গোপন প্রতিবেদন হারিয়ে গেলে কি কাজ করতে হবে, এটা হচ্ছে 78। ক্লিয়ার? আচ্ছা, আমরা আশা করি সহজে বুঝে গেছি। এরপরে আমরা পড়ব 86, পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। জনকল্যাণমূলক, সমাজের উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলি আছে সেই সমস্ত কাজে পুলিশ অফিসারগণ অংশগ্রহণ করতে পারবে। কিন্তু 87-তে একটা কথা বলছে যে পুলিশ অফিসার সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, ঠিক আছে, কিন্তু কোনো প্রকার চাঁদা উত্তোলন বা এই টাকা পয়সা লেনদেন এইগুলি পুলিশ অফিসার করবে না। তাহলে 86-তে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে, 87-তে চাঁদা উত্তোলন করতে পারবে না। এরপরে আমরা যাব 88-র ক। 88-র কতে বলছে অস্ত্রের লাইসেন্স থেকে অব্যাহতি। অর্থাৎ পুলিশ সদস্যরা যখন কোনো ডিউটিতে বা অন্য কোনো কারণে অস্ত্রে ব্যবহার করবে তখন তাদের লাইসেন্সের প্রয়োজন হবে না। যখন আপনি যেমন ডিউটিতে যান বা কোথাও যান, সরকারের যে কোনো নিরাপত্তা ডিউটি বা যে আইন শৃঙ্খলা ডিউটিতে যান, আপনি কিন্তু অস্ত্রের লাইসেন্স নাই আপনার, বা আমার অস্ত্রের লাইসেন্স নাই, তাহলে আমরা কিভাবে ব্যবহার করি? এই যে পিআরপি 88-র কতে আইনে বলা আছে যে পুলিশের সদস্যরা যখন অস্ত্র ব্যবহার করবে তাদের লাইসেন্সের দরকার নাই। এবং এটা অস্ত্র আইনেও আছে, অস্ত্র আইনের 1-এর খতেও বলা আছে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্সের দরকার হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। এবার এরপরে আমরা যাব 93। আমরা যে জিপিএফ ফান্ডে টাকা কাটাই, এটা কিন্তু পিআরবিতে আছে। পিআরবি 93-এ বলছে যে জিপিএফ টাকা কর্তন করতে হবে। তবে এখানে একটা করতে আইন আছে, তবে একটা আইনে বলছে যে টাকা কর্তনটা বাধ্যতামূলক না। ঠিক আছে, এটা আমাদের একটু জানা থাকতে হবে।
যে টাকা কর্তন করতে হবে পিআরবিতে, কিন্তু একটা যে মানে ভবিষ্যৎ কল্যাণ তহবিল আইনে বলছে টাকা কর্তনটা বাধ্যতামূলক করা হয়নি। এরপরে আমরা যাব 98 থেকে 102, একসাথে আমরা পড়ি, যে পুলিশের কোনো সদস্য যদি আপনার কোনো মামলায় জড়ায় যা দায়িত্ব পালন করে কিংবা কোনো সমস্যার মধ্যে পড়েন, তখন সরকার, সরকারি কর্তৃপক্ষ, পিপি এই পুলিশ সদস্যকে সহযোগিতা করবে। এটা একসাথে একটু পড়ে নেবেন, 98 থেকে 102 পর্যন্ত। 100, এরপরে আমরা পড়বো 105। আইজিপির সাথে কোনো পুলিশের সদস্য দেখা করতে পারবে না কয়েকটা কারণে। এখন দেখা করতে পারবে না ঠিক আছে, কিন্তু সরকার যদি ডাকে, আইজিপি যদি ডাকে, কিন্তু কোনো মামলার বিষয়ে যদি ডাকে, সরকারি কোনো সিদ্ধান্ত বিষয়ে, সে তো একজন কনস্টেবলকেও ডাকতে পারে, এসআই কেও ডাকতে পারে, একজন এসপি কেও ডাকতে পারে আইজিপি, কিন্তু কয়েকটা কারণে আইজিপির সাথে দেখা করা যাবে না। এখন এই কারণগুলো কি কি, এটাও কিন্তু রিটেনেও থাকতে পারে, এমসিকিউতেও থাকতে পারে প্রশ্ন। কারণটা কি, এক পিআরবি 105 বলছে আপনার ছুটি, বদলি, পদোন্নতি এবং অন্য কোনো দরখাস্তর বিষয়ে আইজিপির সাথে দেখা করা যাবে না। মনে থাকবে? তাহলে এটা কিন্তু যে আইজিপির সাথে কোন কোন কারণে আইজিপির সাথে দেখা করা যাবে না, ছুটি, বদলি, পদোন্নতি কিংবা কোনো দরখাস্তর বিষয়ে আইজিপির সাথে দেখা করা যাবে না। পিআরবি কত? 105। ক্লিয়ার? এখন এটা যদি রিটেনে প্রশ্ন আসে যে কি কি কারণে আইজিপির সাথে দেখা করা যাবে না, তখন আপনি এটা লিখে দিবেন। অথবা এমসিকিউতে থাকতে পারে যে নির্মের কোন কারণে আইজিপির সাথে দেখা করা যাবে না, সরকারের প্রয়োজনে, ঠিক আছে, মামলার বিষয়ে, তারপর দিল যে ব্যক্তিগত দরখাস্ত, তারপর দিল ক খ গ, আপনি কোনটায় টিক দিবেন? এই যে ব্যক্তিগত দরখাস্ত, এটার মধ্যে টিক দিবেন। মামলার প্রয়োজনে তো ডাকতেই পারে, সরকারের প্রয়োজনে ডাকতেই পারে, কিন্তু আমার প্রশ্ন ছিল কোন কারণে দেখা করতে পারবে না, এই যে ব্যক্তিগত দরখাস্ত। আশা করি বুঝে গেছেন সবাই। এরপরে আসেন 105, ক্লিয়ার। এরপরে আসেন 106, সরকারি বা পুলিশের আচরণ বিধি। সবাই ভালোভাবে ক্লাস মানে মনোযোগ দিয়ে শুনবেন। পুলিশের আচরণ বিধি সমূহ আলোচনা করুন। এটা কিন্তু রিটেনও থাকতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তাহলে পুলিশের আচরণ বিধি কেমন হবে? পুলিশের আচরণ বিধির মধ্যে ব্যক্তিগত জীবনে পুলিশকে পিআরবি 106 সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে যে পুলিশকে ব্যক্তিগত জীবনে মার্জিত হবে, নৈতিকতা বজায় রাখতে হবে, প্রথম স্ত্রী রাইখে আরেকটা বিয়া করতে পারবে না, দ্বিতীয় বিবাহ করতে পারবে না, সামাজিক বা কোনো অনুষ্ঠানে পুলিশের সদস্যরা মদ্যপান করবে না, পুলিশের সদস্য তার ঋণগ্রস্ত হয়ে কোনো জীবনযাপন করবে না। এই সমস্ত বিষয়ে পুলিশের আচরণগুলি মেনে চলতে হবে। তাহলে পিআরবি 106 বলছে পুলিশের আচরণ বিধি মেনে চলতে হবে। এবার আছেন 107, প্রচার সংস্থার সাথে পুলিশের কোনো সদস্য জড়িত হতে পারবে না। প্রচার সংস্থা কোনগুলি, যেমন রেডিও, কোনো সংবাদ, বিটিভি বা টিভি, কিংবা জার্নাল কিংবা কোনো পত্রিকা, এদের কোনো সংবাদ সংগ্রহক বা সংবাদপত্র বা সাময়িক সংবাদদাতা, ঠিক আছে, সাংবাদিক, এই ধরনের কোনো কাজে পুলিশের সদস্য নিয়োগ হতে পারবে না। পিআরবি কত? 107। তাহলে আমি সহজভাবে এটা শিখে বলবেন যে প্রচার সংস্থার সাথে পুলিশের কোনো সদস্য জড়িত হতে পারবে না। পিআরবি কত? 107। এরপরে আসেন 108, সরকারি নীতির সমালোচনা করা যাবে না। সরকার কি কাজ করতেছে বা করতেছে না, এই নীতির সমালোচনা করা যাবে না। পিআরবি 108 মনে থাকবে। এবার 109, টাকা ধার দেয়া, টাকা ধার নেয়া যাবে না। 109, এগুলি সহজ ধারা বা বিধি, এগুলি আপনারা জানেন। এখন এগুলি থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা আমরা একটু দেখি। এটা প্রশ্ন আসতে পারে এইরকম যে পুলিশের বাধ্যবাধকতা সমূহ আলোচনা করুন, একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে পুলিশের সুবিধা, পুলিশের অসুবিধা সমূহ আলোচনা করুন। ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসতে পারে যে পুলিশের সুবিধা এবং পুলিশের অসুবিধা সমূহ আলোচনা করুন। এখন আপনি এই ধারাগুলি দিবেন, এই বিধিগুলা দিবেন যে পুলিশের সুবিধা কি কি, যে সুবিধা তো অনেকগুলি আছে, অসুবিধাও আছে। সুবিধার মধ্যে কি কি পড়তেছে? সুবিধার মধ্যে পড়তেছে যে অস্ত্রের লাইসেন্স লাগবে না, এটা একটা সুবিধা। প্রভিডেন্ট ফান্ড আছে, এটা একটা সুবিধা। আপনি যদি মামলায় জড়ান কিংবা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বিপদগ্রস্ত হন, তখন এই যে 98, 99, 100, 102, সরকার আপনাকে, পিপি আপনাকে, আদালত আপনাকে, কর্তৃপক্ষ আপনাকে সহযোগিতা করবে, এটা একটা সুবিধা। আরো সুবিধা আছে, আমরা সামনে গিয়ে পড়বো। এখন অসুবিধার কথা বলি। অসুবিধা কি কি? অসুবিধা হচ্ছে এই যে 106,
আপনার নীতিগুলি মেনে চলতে হবে। 105 আইজিপির সাথে ব্যক্তিগত কারণে দেখা করতে পারবেন না, এটাও একটা অসুবিধা। তারপর হচ্ছে সাংবাদিকতা বা প্রচার সংস্থার সাথে জড়িত হইতে পারবেন না, এটাও তো একটা অসুবিধা। তারপরে আপনার সরকারের সমালোচনা সবাই করতে পারে, আপনি করতে পারবেন না। টাকা ধার দেয়া নেয়া, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে। তারপর হচ্ছে সরকারি চাকরি রাইখা অন্য কোনো চাকরিতে আপনি নিয়োজিত হতে পারবেন না, তাহলে এটাও তো একটা অসুবিধা, তাই না? তো আশা করি সবাই এই 110 পর্যন্ত একদম ক্লিয়ার। সরকারি চাকরিতে অর্থাৎ পুলিশের চাকরি রেখে অন্য কোনো চাকরি ব্যবসায় নিয়োজিত হইতে পারবেন না, তাহলে এটাও তো একটা আপনার অসুবিধা। তাহলে এইখানে প্রশ্নটা কিন্তু আপনাকে এইভাবে আসতে পারে যে পুলিশের অসুবিধা পুলিশের সুবিধা সমূহ আলোচনা করুন পিআরবি অনুযায়ী। তাই পিআরবি থেকে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর শুধু এটাও দিতে পারে যে পুলিশের বাধ্যবাধকতাগুলি আলোচনা করুন পিআরবি অনুযায়ী। বাধ্যবাধকতা মানে যে অসুবিধাগুলি এইগুলি দিবেন, এখানে অন্য কোনো মানে আসবে না, তারা আসবে না বা বিধি আসবে না। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝছেন সবাই। আমরা আস্তে আস্তে সুবিধা অসুবিধা আরো আছে, আরো সামনে গিয়ে পাবো। তো আপাতত 110 পর্যন্ত এইগুলি পাইলাম। 111তেও কিন্তু অসুবিধা আছে। 111তে বলছে আপনি কি করতে পারবেন না, নিলামে আপনার কোনো শেয়ার বা নিলামে কোনো অংশ নিতে পারবেন না। অকশনে, অকশনে মানে সরকারি কোনো সম্পত্তি বিক্রি হইতেছে, আপনি গিয়া সেখানে নিলামে অংশ নিলেন, এটা কিন্তু পারবেন না। আচ্ছা, 112তেও অসুবিধা আছে। 112তে হচ্ছে নিজ জেলা ছাড়া অন্য কোনো জেলায় আপনি জমি ক্রয় করতে পারবেন না। আপনার স্ত্রীর নামে করতে পারবেন না, আর ফিমেল পুলিশ যারা আছে তারা স্বামীর নামে করতে পারবে না। স্ত্রীর নামে, তারপর হচ্ছে পুত্র বা কন্যার নামে কোনো জমি ক্রয় করতে পারবেন না। এটা পিআরবি হচ্ছে 112তে বলছে। তো এটা আমাদের হয়তো অনেকে জানা নাই যে নিজ জেলায় অনেকে জমি কিনে, নিজ জেলা ছাড়া অন্য কোনো জেলায়, নিজ জেলায় তো কিনতে পারবেন, কিন্তু অন্য জেলায় গিয়া নিজ নামে স্ত্রী পুত্র আপনি জমি ক্রয় করতে পারবেন না। এটা পিআরবি কত, 112। এবার আছেন 113, ব্যক্তিগত কাজে অধস্তন অফিসারদেরকে আপনি ব্যবহার করতে পারবেন না। মানে সিনিয়র অফিসাররা ব্যক্তিগত কাজে জুনিয়র অফিসারদেরকে কাজে ব্যবহার করতে পারবেন না। যেমন সন্তানকে স্কুলে নিয়ে যা, তারপর হচ্ছে বাজার করে দেওয়া, ব্যক্তিগত বাজার করে দেয়া, তাহলে ব্যক্তিগত এরকম কোনো কাজ করাইতে পারবে না সিনিয়র অফিসাররা, জুনিয়র অফিসার তারা করাইতে পারবে না। পিআরবিতে নিষেধাজ্ঞা আছে, পিআরবি 113। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা, এবার আসেন 114, সরকারি সম্পদ রক্ষা করা বা জনগণের সম্পদ রক্ষা করা পুলিশের একটা দায়িত্ব। এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি 152তেও আছে। আচ্ছা, তাহলে 114 আমরা যেহেতু পিআরবিটা পড়তেছি এটা নিয়ে আলোচনা করি। পিআরবি 112তে বলছে যে পুলিশের দায়িত্ব হচ্ছে সরকারি সম্পদ এবং জনগণের সম্পদ রক্ষা করা। এখন এই পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আছে পিআরবি অনুযায়ী পুলিশের দায়িত্ব কর্তব্য লিখুন, তখন ওই যে 114 ধারাটাও দিবেন। 114-র সাথে 115 এটাও পুলিশের একটা অসুবিধা, যে ডিউটি স্থান আপনি ত্যাগ করতে পারবেন না। অর্থাৎ আপনি যে ইউনিটে কর্মরত আছেন সেই ইউনিটে কর্মরত থাকাকালীন অন্য কোনো স্থানে আপনি যাইতে পারবেন না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ, যেমন আমরা যদি কেউ যদি এয়ারপোর্ট থানায় কর্মরত থাকেন, এখন এয়ারপোর্ট থানায় কর্মরত আছেন, এখন আপনার বাড়ি মনে করেন গাজীপুর বা ময়মনসিংহ বা ওই এলাকায় আশেপাশে, এখন আপনি মনে করেন যে আমার ডিউটি শেষ, এখন ডিউটি সেরে একটু বাড়িতে ঘুরে আসি। তো পিআরবি 115তে নিষেধাজ্ঞা আছে যে আপনি এই 115তে বলছে যে এই ডিউটি স্থান ত্যাগ করতে গেলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর আপনার ছুটি নিয়ে বা অন্য কোনো ভাবে আপনাকে যেতে হবে। ঠিক আছে। 115তে বলছে যে আপনার ডিউটি স্থান, আপনার ইউনিট আপনি ত্যাগ করতে পারবেন না কর্তৃপক্ষের অনুমতি নিয়ে, অর্থাৎ ছুটি ছাড়া আপনি বাড়ি যেতে পারবেন না, সহজ কথায়। এটা কত, 115। এবার আসছেন 117, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ আপনাকে মেনে চলতে হবে। যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশটা দেয়, বৈধ আদেশ যেটা, সেই বৈধ আদেশটা আপনাকে মেনে চলতে হবে। এটা এখন প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে পুলিশের দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। এই ক্ষেত্রে আপনি 114 দ্বারা দিবেন, 117 দ্বারা দিবেন, 118 দ্বারা দিবেন। এগুলি আমরা প্রশ্ন আকারে পড়াবো, হ্যাঁ, তবে আপাতত একটা হিংস দিয়ে দিচ্ছি আর কি। তাহলে 118 পুলিশের দায়িত্ব কর্তব্য। আচ্ছা, এবার আসেন 120। 120-এ বলছে যে যে কোনো অপরাধ সম্পর্কে, যে কোনো অপরাধ সম্পর্কে বা এলাকার আইন শৃঙ্খলা সম্পর্কে বা কোথাও কোনো ঘটনা ঘটলে থানা এলাকায় বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে সাথে অবগত করতে হবে। মনে করেন যে আপনি কোথাও ডিউটিতে গেছেন, ঠিক আছে, কোথাও নাইট ডিউটি করতেছেন, কোথাও আপনি ডিউটিতে গেছেন। এখন ডিউটিতে যাওয়ার পর আপনি গিয়া দেখলেন কোনো বাড়িতে চুরি হয়েছে।
এখন চোর সহ ধরছে, এখন সাথে সাথে এই সংবাদটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনি জানাবেন। কিংবা আপনি ডিউটি অফিসারের দায়িত্ব পালন করতেছেন, হঠাৎ করে শুনলেন যে আপনার জুরিডিকশন এলাকায় বা আপনি যে থানায় ডিউটি করতেছেন এই থানায় কোনো একটা বিট এলাকায় বা কোনো একটা ইউনিয়নে আপনার ডাকাতি হচ্ছে। এই যে এই সংবাদটার সাথে সাথে কিন্তু আপনাকে কর্তৃপক্ষ নিকট অবগত করতে হবে। আচ্ছা, এখন এই ডিউটি অফিসার হিসেবে আপনি দায়িত্ব পালন করতেছেন আপনার থানা এলাকায়। এখন রাত্রিবেলা মনে করেন যে 12টা বাজে, এখন রাত্রিবেলা আপনি সংবাদটা পাইলেন, এখন আপনি এই যে 12টা বাজে আমি অফিসারকে জানাবো, সকালবেলা জানাবো না, তাই এটা কিন্তু একটা আপনি আইন অনুযায়ী এটা করতে পারেন না, আপনাকে সাথে সাথেই অবগত করতে হবে, এটা কিন্তু আইনে বলা আছে। আর যদি এই সংবাদটা আপনি না জানান কর্তৃপক্ষকে, তাইলে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। এটা পিআরবি অনুযায়ী শাস্তি আছে, পুলিশ আইনেও শাস্তি আছে, আবার পেনাল কোড আইনেও শাস্তির ব্যবস্থা আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা 120 কি কি শাস্তি এটা আমরা পরে জানবো। হ্যাঁ, আপাতত শাস্তির কথা অনেকে নতুন আছে, একসাথে দিতে গেলে সবাই মানে মানে পারবে না, বা এটা স্বাভাবিক, এটা আমিও পারবো না, অনেকেই পারবে না। একসাথে যাদের পড়া আছে তাদের তো সমস্যা নাই, তারা বললেই বুঝে যাবে। কিন্তু যারা অনেকেই নতুন, অনেকে একদম নতুন, তাদের জন্য আমরা মানে বেশি মানে খুব বেশিও পড়া চাপাইতে চাচ্ছি না, আর একদম কম দিলেও তো মানে আগানো যাবে না। হ্যাঁ, যাতে একটা মিডিল এর মধ্যে সামঞ্জস্য থাকে, এইভাবে আমাদের আগাইতে হবে। আচ্ছা, 120 হচ্ছে অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত হবে করতে হবে, এটা কত 120। এবার আসেন 121। 121 পুলিশকে সহযোগিতা করবে, অর্থাৎ পুলিশকে কোনো কাজে পুলিশ যখন আগায় আসে তখন অবশ্যই তাকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবে, এটা কত 121। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই আমরা, যেমন কিছুদিন আগে মানে যে আমি যেখানে কর্মরত আসছি, এই বগুড়া থেকে আসছে একটা ভিকটিম উদ্ধার করার জন্য। ভিকটিম আছে এই এখানে, আমি যেখানে কর্মরত আছি সেখানে ভিকটিম আছে। এখন বগুড়া থেকে আসছে এখানে, এখন আমার কাজ কি হবে? আমি ডিউটি অফিসার, আমার কাজ কি হবে? আমার কাজ হবে যে সাথে সাথে ওই যে আমার নিকট থেকে যে সাহায্য চাচ্ছে, যে এখানে ভিকটিম আছে, ওই অন্য অফিসার যে বগুড়া থেকে এখানে আসছে তাকে সহযোগিতা করা। আমি যে এটা আমার দায়িত্ব হবে। পিআরবি 121 বিধিতে বলা আছে যে পুলিশের কাজে সহযোগিতা করবে, এটা কত পিআরবি 121-এ স্পষ্টভাবে বলা আছে।